জীবনের গল্পের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে আমাদের গল্প আড্ডা। ইট কাঠের এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এক কাপ চা এবং সাথে গল্প আড্ডা। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন গল্প আড্ডা। গল্প আড্ডায় আমাদের আজকের নিবেদনে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত ছোট গল্প ছেলে ধরা। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর ফুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই ফুল তৈরি হয়ে যায়। শোনা গেল যে রেল কোম্পানি নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসী, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয় ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলেপুলে হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতে কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল করোয়ায় একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমন কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেটাই বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখোজ্জ দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি ভাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সে ভালো, মেরে একদিন সমস্ত আদায় করব। এমন করে দিন যায়। সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বলল, শেষবেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। নেই না, আদায় করে আমি ছাড়বো। খুড়ি রান্নাঘরে কাছে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনগে। হিরু বললে, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিরে আমার বাখরা ভাগ দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা বা বলা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হ্যাস্তন্যাস্ত করে তবেই ছাড়বো। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিন বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বলল, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো না কি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু,
থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে দুই ভাই দখল করে দিয়েছি এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছে। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে, মাথা ইয়া পাক বাঁধা, গালে গালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতে লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি? কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটা আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে, তোমাদের ডাকাতি হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বের করে আনবো ঠিক সন্ধ্যের আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মাসুদ দুই ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খুড়ের বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পেছনে থাকবে হিরু। একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জ মশাই বসেছেন জলযোগে। সামান্য ফলমূল ও দুধ, বেত ধাত, একাদশী তো অন্যাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর মাসুদ। ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি ধুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠল, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো, এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখে ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙ্গে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলো ছুট দিল। ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরুর সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে। দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষা নেই, বলে নিজে মারলো ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের আর একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারলো ছুট। কিন্তু ছুটলে হবে কি, পথ অচেনা, আলো এসেছে কমে, চতুর্দিকে থেকে কেবল বহু কণ্ঠে সমাবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মাসুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই মিলে ঘিরে ফেললো। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিলা। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডোব, আবার উঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ করে সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গালপাট্টা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে, পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ার লোকদের বলিই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলো উৎসাহের লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মাসুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সে পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আরো একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই।
গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞেস করলুম, ও কার ছেলে চুরি করেছে, কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে, ছেলে কই, তাই বা কে জানে। তবে এমন করে মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিতে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে ফুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত আছে। পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছে সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাবারই সময় পায়নি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলো তো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃতি করলে। মুখুজ্জে দম্পতির উপর কারোর সহানুভূতি ছিল না। শুনে অনেকের করুণা হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজ কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জব দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথায় আছো, ভূত আমাকে খেয়ে ফেললো। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্য, বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মাসুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিল, শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই রং টং সব ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মাসুদ 100 সেলাম জানে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানোর গল্প নয়, সত্যি আমাদের ওখানে ঘটেছিল।